উত্তম অধিকারী আজকে বাংলাদেশের অনেক মানুষ তাকে চেনে। আমিও চিনি প্রায় 15 বছর আগে থেকে। কিন্তু উত্তম অধিকারীকে আমি আরেকটা নামে বলি, সেটি হচ্ছে যে একজন সংগ্রামী অভিনেতা। উত্তম ভাই, একটু বলো তো তোমার সংগ্রামের কথা শুরু থেকে একটু বলো, তুমি স্কুল লাইফ থেকে একটু বলো। সবাইকে অনেক ধন্যবাদ। আমার প্রিয় বড় ভাই রাজু ভাইয়ের এই ইউটিউব চ্যানেলের সাথে আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ। আসলে আমি যে আজকে উত্তম, তার জন্য আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন বাংলাদেশের সকল মানুষের বিশেষ বিশেষ অবদান। আমি একজন খুব সাধারণ ঘরের একটা ছেলে। আপনারা হয়তো আমার সবসময় হাসি মাখা মুখটা দেখেন, তো এই হাসি মাখা মুখটার পিছনে যে কত দুঃখ, কত যে বেদনা, কত যে যন্ত্রণা, সেগুলো আসলে আমরা বলতে চাই না। আসলে মানুষের দুঃখ কষ্ট জীবনে থাকে। তবে একটা সময় বলি, বড় ভাই যেহেতু রাজু ভাই বললেন, তো যখন স্কুল জীবন থেকে আমি একটু অন্যরকম ছিলাম। মানে যেহেতু আমার একটা ভালো শার্ট ছিল না, একটা ভালো প্যান্ট ছিল না। ছোটোবেলায় আমার মনে আছে যে আমার বড় ভাইয়ের প্যান্ট কেটে আমাকে হাফ প্যান্ট করে দিত বা ফুল প্যান্ট। আমি যখন ক্লাস 7-এ উঠেছি তখন প্রথম ফুল প্যান্ট কী জিনিস পরেছি। তো এই যে কষ্টটা মানুষের জীবনে, সেটা সবারই থাকে। তবে তার মাঝেও যে হাসি, এবং আমি মানুষদের যে হাসাই। তোমার শুরুটা একটু বলো, মানে কিভাবে তুমি কৌতুক প্রথমে শুরু করলে আর কিভাবে অভিনয় আসলে? আমি আসলে মঞ্চ নাটকের সাথে সংযুক্ত ছিলাম এলাকায়। তো জানেন তখন একটু বেশি কারেন্ট অফ হতো এলাকায়। যখন কারেন্ট অফ হতো তখন তো নাটক হতো না। তো ওই সময় মাইকে আমি একটু বেশি কথা বলতাম আর কি। কিভাবে বলতে? তো সে সময় বিভিন্ন কমেডিয়ান যারা ছিল, ভানু বন্দ্যোপাধ্যায়, আমাদের দেশের কাজল, আনিস ভাই, পাপ্পু ভাই, এদের বিভিন্ন টেলিভিশনের কৌতুক শুনতাম ক্যাসেটের। তো সেইগুলো আমি দুই একটা জোকস টোকস বলতাম। তো দর্শক হু হু হা হা করে হাসতো। তো এইটাকে নিয়ে যাত্রা। আচ্ছা, তারপরে তুমি যে টেলিভিশনে অভিনয়ে এলে, সেই শুরুটা একটু বলো। এবং তখন আমি যতদূর শুনেছি বা জেনেছিও যে তোমাকে নানানভাবে অবহেলা করা হতো, কিন্তু আজকে তো তারাই তোমাকে ডাকছে। অবশ্যই। আমি জগন্নাথ ইউনিভার্সিটি যখন ভর্তি হই, তো আমার এক বড় ভাই ছিল। তো ওরা বললো, আমি খুব তখন একটু খুব মানে ঢাকা শহরে একবারে খুব খালি পকেটে এসেছিলাম। মানে আমার বন্ধুদের সহযোগিতায় তাদের সাথে এসেছি এবং বন্ধুদের সাথে ম্যাচে থাকতাম। ইভেন আমার যে খাবারটা মানে সেটা যে কিনে খাবো, ওইটুকু পয়সা আমার ছিল না। আমার বাবা খুবই গরিব মানুষ ছিলেন। তো বাবাকে বলছিলাম যে আমি তো ঢাকায় যাব, পড়াশোনা করব। বাবার যে সেই মানে অসহায় বাবাদের যে করুণ চাউনিটা, আজকে আমার মানে হৃদয় কাঁদে। আমার বাবা নাই, আপনার সবাই আমার বাবার জন্য দোয়া আশীর্বাদ করবেন। তো বাবা আমাকে বলেছিল, দেখো তোমার যদি পড়তে, তো সবাই, আমার তো সামর্থ্য নাই, তুমি যদি মনে করো কোনোভাবে পড়তে পারো তো যাও। তো আমি আমার সেই বন্ধুবান্ধব ক্লাসমেটদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তা আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পাই এবং ওখানে একটা অনুষ্ঠানে, আমাদের নবীনবরণ অনুষ্ঠানে, আমারই এক বন্ধুরা সে জোর করে আমাকে স্টেজে তুলে দিয়েছিল। এই প্রথম ঢাকায় তুমি কৌতুক করলে? আচ্ছা, আমি এই জায়গায় আসবো। আর একটা কথা আমি জানতে চাই, তুমি তো টেলিভিশনে অভিনয় শুরু করেছিলে, সেইটা একটু শুরুতে বলো। এবং তোমাকে প্রথম দিকে অনেকে নেয়নি, বলেছিল যে কৌতুক অভিনেতা, এইটা একটু সংক্ষেপে একটু বলো। ইভেন সেটা হলো যে যখন আমি অভিনয় করতে আসি, আমাকে চাকর বাকরের পার্ট, এটা তো জানেন আসতে হয়। কিন্তু আমি যেহেতু কৌতুক করি, আমাকে কেউ নিতই না। হয়তো আমি মোবাইলে শুটিংয়ে এসেছি, আজকে যেই জায়গাটা দাঁড়িয়ে কথা বলছি, এখানে এসে টিন শেটের ঘরে অনেক সময় থাকতাম। অনেক সময় ওই চা চাইলেও তো পাইতাম না। ওই ডিরেক্টর আসছি, 2 দিন থাকছি, কিন্তু আমাকে আর ক্যারেক্টার দেয় নাই। মনের খুব কষ্ট ছিল। অথচ যখন সেই ডিরেক্টরদের, আমাদের বাংলাদেশের অনেক বড় বড় ডিরেক্টর, তাদের বাড়িতে যখন স্টেজ শো হয়, পয়লা বৈশাখের উৎসব হয়, বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, তখন আমাকে ফোন করে নিয়ে আসে এবং আমি এই যে হাজার হাজার মানুষদের হাসাই। তো সেটা মানে যারা তোমাকে নেয়নি তারাই তোমাকে ডেকেছে যে একটু আমার বাড়িতে আসো, মানুষকে হাসাও। হ্যাঁ, মানে এটাই আসলে। আর যেটা হচ্ছে যে তুমি যে অভিনয় এখনো নিয়মিত করে যাচ্ছ, তো সেই দিনগুলো সেই ডিরেক্টররা তারাও তো তোমাকে নিচ্ছে, এখনো নিচ্ছে, যারা প্রথম দিকে বলতো যে না কৌতুক করে। তার মানে একটা জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তুমি মানে পাছে লোকে কিছু বলে এতে কখনো কান দাওনি, তাই তো? না, দিইনি। ইভেন আমি একটা কথা বলি, আজকে আমি উত্তম কৌতুক করি দেখে আমি অনেকভাবে মানে সবার কাছে কৃতজ্ঞ যে সবাই বলে কৌতুক অভিনেতা। আমাদের বাংলাদেশে জানেন নেগলেসি করে, অনেক সময় কৌতুক করে দেখে অনেক সিনিয়র আর্টিস্ট এবং অনেক পপুলার আর্টিস্ট যারা, তারাও কিন্তু গাড়িতে আসলে আমাদের সাথে, এক গাড়িতে আসলে এই পিছনে যেয়ে বসো,
এটি সত্য। কিন্তু সেই দিনটা তো এখন আর নেই তোমার জীবনে, তাই না? এখন তো তোমাকে আমি দেখলাম যে এই ইউনিট সহ অনেক ইউনিটই তোমাকে অনেক সম্মান করে। হ্যাঁ, ইভেন আমি জানি যে তোমাকে আমাদের এই যে পাশের দেশ ভারত থেকেও তোমার ডাক আসে, তুমি সেখানে যাও মাঝে মাঝে, না? যাই, এবং আপনাদের দোয়া, সব ভালোবাসা। আমি একটা জিনিস মনে করি, সেটা হলো আজকে আপনাকে যে অবহেলা করছে, একদিন সে আপনাকে বুকে টেনে নেবেই, এটা চিরসত্য, যদি সেই ধৈর্য থাকে, সেই ইয়েটা থাকে। তো এই আসলে কি, সর্বোপরি হলো আমরা তো মানুষ, মানুষের জীবনে দুঃখ, হাসি, কান্না থাকবে, কষ্ট তো থাকবেই। তবে প্রথম দিকে ধাক্কা না খেলে তো আসলে সেই ধাক্কাটা সবারই আসলে সামলাতে হয়। আসে। যাক, একটা জিনিস আমি মানে তোমার কাছ থেকে বিভিন্ন সময় তোমার সাথে আড্ডা দিয়ে যেটা বুঝলাম, সেটা হচ্ছে যে কাজ আসলে করে যেতে হবে। কে কি বললো কি বললো না সেটা নিয়ে কোনো ইয়ে থাকবে না, কিন্তু কাজ আসলে করে যেতে হবে। উত্তম অধিকারী, তোমার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আর একটা কথা আছে, তুমি তো বিভিন্ন সময় মানুষকে আসলে হাসাও, আমি তোমাকে কাঁদাতেও দেখেছি। তুমি একটু হাসানোর জন্য দর্শকরা তোমাকে দেখবে, তোমাকে অনেক পছন্দ করে। ব্যক্তিগতভাবে আমিও তোমাকে পছন্দ করি, যে আজকে একটা শুটিংয়ে আমরা আসছি এখানে। তো যদি তুমি অল্প একটু সংক্ষেপে যদি হাসির কিছু বলো, যে মানুষ আনন্দ পায়, তারপরে আমরা শেষ করবো এটা। আপনারা জানেন যে ঢেকি স্বর্গে গেলেও ধান বলতে হয়, তো আপনাদের একটা জোকস বলি। সেটা হলো, গ্রামের এক নিরক্ষর ছেলেকে তার বাবা বলেছে যে যা তোর বোনের জন্য একটা ছেলে দেখে আয়। তো ও তো হাবা গোবা তো বোঝে না, তো বলছে কি, আব্বা ছেলের বয়স কত লাগবে? তো ওর আব্বা বলছে, শোন, তোর বোনের বয়স তো 20-21 বছর, তুই 30 বছরের একটা ছেলে নিয়ে আসবি। তো ঘুরে টুরে দেখে টেকে আসছে। আসার পরে ওর আব্বা জিজ্ঞেস করছে, কিরে ছেলে পাইছিস? কয়, না আব্বা, ছেলে পালাম না। কয়, ছেলে পালি না মানে? তুই জিজ্ঞাসা করিস নি? কয়, হ্যাঁ জিজ্ঞাসা করেছি আব্বা, কিন্তু যারেই জিজ্ঞাসা করি কেউ কয় 29, কেউ কয় 31, কেউ কয় 30 বছর 1-2 মাস, মানে খাটি 30 বছর আর হয় না। তখন তো আব্বা গেছে খেপে, কয়, শোন, এবার যদি 30 বছর একটা ছেলে না আনতে পারিস, তোর বাড়িতে বের করে দেবো। তখন ও বাপের ভয়ে, সম্পত্তির লোভে অলরেডি খুঁজে ছেলে নিয়ে নাচতে এসে গেছে। আব্বা আমি ছেলে পাইছি। ছেলে পাইছিস? তা কই? কয়, আব্বা ছেলে পাইছি, কিন্তু একটুখানি সমস্যা। কয়, আবার কি সমস্যা? কয়, আব্বা ওই তোমার কথা মতো 30 বছরের তো একটা পালাম না, তাই 15 বছরের দুটো নিয়ে এলো। দারুণ দারুণ, উত্তম। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে আমার প্রিয় বড় ভাই রাজু ভাইয়ের এই চ্যানেলটাই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, যাতে করে এখান থেকে আমাদের বাংলাদেশে অনেক আর্টিস্টের যে জীবনী, আসলে বন্ধুরা আপনারা আমাদের এই হাসি মুখটা দেখেন। এ কারণে আজকে আমি উত্তম এবং আমার মতো অজস্র আর্টিস্ট আছে যারা বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে তারা স্বাবলম্বী, এবং তারাই মানে বাংলা কথা, তারা হলো তাদের জীবনটা খুব সুন্দরভাবে চলছে। এই আর্টিস্টদের মনের কথা এই চ্যানেলে আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে।